দেশে এ মুহূর্তে ৭০ লাখ করোনার টিকা মজুদ রয়েছে এবং টিকা পাওয়ার জন্য যে অনলাইন নিবন্ধন করার অ্যাপ সেটাও চূড়ান্ত হয়ে গেছে। ফলে কাল থেকে শুরু হচ্ছে দেশের প্রথম টিকাদান। এরপর পর্যায়ক্রমে সরকার ফেব্রুয়ারিতে সারা দেশে একযোগে টিকা দান কর্মসূচি শুরু করতে চায়, কিন্তু এরই মধ্যে এই টিকা নেয়ার আগ্রহ এবং অনাগ্রহ গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকমভাবে আসছে। একই সঙ্গে আসছে ভিআইপিদের টিকা দেয়া বা না নেওয়ার বিষয়টি সামনেও। এই বিষয়গুলো আসলে কতটুকু প্রাসঙ্গিক এবং কতটা বিজ্ঞান ভিত্তিক সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই। সঙ্গত কারণে আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ভ্যাকসিন নেয়ার আগে ও পরে। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়, সাথে আছে আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা স্টুডিওতে নয়, অনলাইনে আমন্ত্রণ জানিয়েছি বেশ কয়েকজন অতিথিকে। তাদের সাথে একে একে পরিচিত হয়ে নেব। প্রথমে পরিচয় করে দিতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয় এনসিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার রোবেদ আমিনকে। ডাক্তার রোবেদ আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টা। আশা করি নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের সাথে আছেন টিকা বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম বারী। ডাক্তার বারী, আপনাকেও স্বাগত এবং আশা করছি কিছুক্ষণের মধ্যেই আলোচনায় যোগ দেবেন আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মোস্তাক হোসেনও। আপাতত আপনাদের দুজনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই, তবে শুরুতে টাইটেল ব্রেক আছে, তারপরেই আলোচনায় যারা যারা আমাদের কাছে আছেন বা আমাদের সাথে যোগ দিয়েছেন তারা প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত এবং ভীষণ রকম অভিজ্ঞ। তাই আজকের আলোচনাটা আমি জনস্বাস্থ্য এবং জনজিজ্ঞাসাকে সামনে রেখেই করতে চাই। আমি ডাক্তার রোবেদ আমিন, আপনার কাছে আলোচনাটা শুরু করি। বরং আপনি নিশ্চয়ই গণমাধ্যমগুলোতে দেখেছেন, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য রেখেছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে কয়েকটি সংস্থার জরিপ সামনে আসছে। সেখানে আগ্রহ এবং অনাগ্রহের বিষয়টি সমানভাবেই দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করছি। এখন এই প্যান্ডামিক বা মহামারীর মধ্যে যে অনাগ্রহের বিষয়টি সামনে আসছে, সেটাকে আসলে কিভাবে আপনি দেখেন? দেখেন, এটা কিন্তু শুধুমাত্র এই ভ্যাকসিন নয়, আমি যেকোনো ভ্যাকসিন ডিপ্লয়মেন্টের ক্ষেত্রেই বলব যে একটা শব্দ আছে, এটাকে বলে ভ্যাকসিন হেজিটেন্সি। এটা কিন্তু অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু সারা পৃথিবীময় কিন্তু অবজারভেশন ছিল। এবং ভ্যাকসিন নিয়ে মানুষের ভিতরে অনেক ধরনের সংশয়গুলো থাকে। কারণটা হচ্ছে মিস ইনফরমেশন এবং সামটাইমস রং ইনফরমেশন। এই জন্যই মানুষজন আসলে অনেকে এইসব হেজিটেন্সিতে ভুগে। কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা স্পষ্ট কথা বলতে চাই। যদিও এই ভ্যাকসিনটা খুব অল্প সময়ের মধ্যে আমরা পেয়েছি, সম্ভবত ওয়ার্ল্ডে একটা সায়েন্টিফিক রেভলিউশন এর মাধ্যমে ১ বছরের মধ্যে এই ভ্যাকসিনটা জেনেটিক কোড আবিষ্কারের পরে আমরা পেয়ে গেছি। এবং এটা ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে মানুষের ল্যাব থেকে শুরু করে মাংসপেশিতে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এইটা যখন প্রিভিয়াস স্টাডি হয়, হিউম্যান স্টাডি এবং তার আগে অ্যানিমাল স্টাডি, কোনটাতেই কিন্তু সেফটিকে এক ফোঁটা কম্প্রোমাইজ করা হয়নি। কোন স্টাডিতে না কিন্তু ভ্যাকসিনে। দ্য বিউটি ইজ দ্যাট। কিন্তু এর মধ্যে দিয়ে এটাকে আপনাকে দ্রুত গতিতে ভ্যাকসিন আনার জন্য যেসব পদ্ধতিগুলো করা দরকার সারা পৃথিবীতে সেটা হয়েছে। যেটা এক্সেম্পটিফাইড হয়েছে প্রসেসগুলো। একটার সঙ্গে একটা ওভারকাম করে, করে। কিন্তু কোন ফেজেই কিন্তু আপনি দেখবেন সেফটি ইস্যুকে কনসার্ন করা হয় না। এজন্য রাইট। ভ্যাকসিনকে আনসেফ বলা অথবা এটা অ্যাডভার্স রিঅ্যাকশন বলার কোন সুযোগ নেই। ভ্যাকসিন ইজ অলওয়েজ এ সেফ। আরেকটা হচ্ছে নতুন কোন ড্রাগ অথবা ভ্যাকসিন আমরা আসলে এর ইফেক্ট এর জন্য দিই, সাইড ইফেক্ট এর জন্য না। জি, কিন্তু ডাক্তার রোবেদ আমিন, তাই আমি না? যখন এই জরিপগুলো দেখছিলাম, সেই জরিপে কয়েকজন যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে থেকে একজন শিক্ষার্থীর যে বক্তব্যটা আমরা পড়ছিলাম, সেখানে তিনি বলছিলেন যে তিনি নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাচ্ছেন। এই ভ্যাকসিন আসলে কতদিন বা কোন সময় পর্যন্ত তাকে নিরাপত্তা দেবে বা এর কার্যকারিতা কতটুকু, সে বিষয়ে তিনি স্পষ্ট হতে পারছেন না। অর্থাৎ এই বিষয়টা কি আপনারাও স্পষ্ট হতে পারছেন, বা তিনি যে ইনফরমেশনটা পাচ্ছেন না সেটারই বা কি করা যায় তার ক্ষেত্রে? দেখেন, আমি আপনাকে বলি মানুষজন তো রিঅ্যাকশন নিয়ে খুব বেশি চিন্তিত। কিন্তু আমি বলব এটাকে বললে যতগুলো স্টাডি ছিল একটা রিঅ্যাক্টোজেনিসিটি। তার মানে আপনার ভ্যাকসিনটা কাজ করছে কিনা এটা বুঝতে গেলে কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে ৫ থেকে ১০% কেসে রিঅ্যাকশনটা হতে পারে। যেটার কারণে সামান্য জ্বর জারি আসতে পারে, জ্বর ভাব আসতে পারে, এই জায়গায় একটু ফুলে যেতে পারে, একটু মাথা ব্যথা হতে পারে। এটা কিন্তু সব ভ্যাকসিনের ক্ষেত্রে সেইম। কি বলছি বুঝতে পেরেছেন? তো তাহলে এটা তো রিঅ্যাক্টোজেনিসিটি মানে হচ্ছে আপনি তো ভ্যাকসিনটা কাজ করছে এই ব্যাপারে আরো বেশি সুবোধ বোধ করবেন। এবং এটা কোনটাই কিন্তু সিরিয়াস ইস্যু না।
জি। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে, যেসব জিনিসগুলা নিয়ে মানুষের ভিতরে অনেক ভয় ভ্রান্তি কাজ করে, সে ধরনের কোনো কিছুর রিপোর্ট কিন্তু ভ্যাকসিনের জন্য হয়েছে তেমন কোনো প্রমাণ নেই। কারণ আপনি তো ভ্যাকসিন যাদেরকে দেওয়া হচ্ছে এরা তো বয়স্ক লোক। তাদের অনেক comorbidity থাকে, অনেক ধরনের সিচুয়েশনস গুলা তাদের আগে ছিল। তাদের এমনিতেই কোনো একটা রোগের কারণে উনি খারাপ হতে পারেন। দ্যাটস a different thing. হুম। কিন্তু সরাসরি ভ্যাকসিনের জন্য কোনো কজালজি এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তবে ডাক্তার আপনি যে কথাটা বলেছেন জি। আপনি যে কথাটা বলেছেন যে এটা কতদিন পর্যন্ত দিতে পারে এটা নিয়ে কিন্তু কেউ কোন বিজ্ঞানী এখনো নিশ্চিত হতে পারেনি যতগুলা ভ্যাকসিন হয়েছে। হুম, কতদিন কারণ সে সময়টাই তো নেই। হুম, আপনি তো ভ্যাকসিনটা দেওয়ার ১০ মাসের মাথায় এটা মানুষের মাংসপেশিতে দিয়ে দিচ্ছেন। হুম। আগে ভ্যাকসিন গুলো তো আপনার অবজারভেশন করার কতগুলো বছর পার হয়ে তখন সেটা প্রমাণিত হয়েছিল যে এটা কতদিন পর্যন্ত আসলে আপনার দিতে পারা যাবে। কিন্তু রোগটা শুরু হওয়ার পর থেকে যতগুলো এভিডেন্স আছে তাতে দেখা যাচ্ছে যে এটা ভালো ইমিউনিটি দিতে পারে। শুধু অ্যান্টিবডি না, সেল মেডিয়েটেড ইমিউনিটিও দিতে পারে এটার যথেষ্ট প্রমাণ আছে। সুতরাং এই ভ্যাকসিনটাও আমরা আশা করছি যে দীর্ঘমেয়াদী প্রোটেকশন দিবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। তবে এই ফাঁকে একটা ডাক্তার তাজুল ইসলাম বারী আপনার কাছে আপনার বিশ্লেষণে জানতে চাইবো। আমরা জরিপে এটাও দেখছি যে ৫২% মানুষ দেখে শুনে আসলে ভ্যাকসিনটা নিতে চান। আসলে শুরুতে তারা নিতে চাচ্ছেন না। আগে দেখতে চাচ্ছেন যে আসলে কি হয়। ভ্যাকসিনটা নেয়ার পর কি ধরনের প্রতিক্রিয়া আসে মানুষের কাছ থেকে বা কি ধরনের উপসর্গ বা কেমন কতটুকু নিরাপদ সেটা মানুষ দেখতে চাইছেন। তাদের এই চাওয়াটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আসলে রোবেশ সাহেবের কথা সূত্র ধরেই আমি বলতেছি, একটা ভ্যাকসিন তৈরি করতে ১০ থেকে ১৫ বছর অ্যাজ ইউজুয়াল সময় লাগে আরকি। তো এবং ৫ থেকে ৬ হাজার কোটি টাকা লাগে বাংলাদেশী টাকা একটা ভ্যাকসিন তৈরি করতে। পৃথিবীতে আজ পর্যন্ত একটা ভ্যাকসিনই সবচাইতে কম সময়ে তৈরি হইছে। সেটা হচ্ছে আজ থেকে ৫৪ বছর আগে ১৯৬৭ সালে বাচ্চাদের যে আমরা মামসের টিকা দেই, এই টিকাটা ৪ বছর সময় লাগছে। তারপরে ধরেন ইবোলা ভ্যাকসিন ৫ বছর সময় লাগছে। তো এখন উহানে যে এটা ধরা পড়ল ৩১শে ডিসেম্বর ২০২০ সালে ১৯ সালে। হওয়ার পর জাস্ট ১২ দিনের মাথায় ১১ই জানুয়ারিতে এটা জেনেটিক সিকোয়েন্সিং হয়েছিল। হওয়ার পর উহানের জেনেটিক সিকোয়েন্সের উপর ভিত্তি করেই আমরা যে ভ্যাকসিন আমাদের দেশে এখন বর্তমানে যে ৭০ লক্ষ ভ্যাকসিন আসছে, এটা এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা। জি, ইট ইজ এ জায়ান্ট কোম্পানি, অক্সফোর্ড জেনার গ্রুপ, ভ্যাকসিন গ্রুপ। এটা তাদের কমার্শিয়াল পার্টনার হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা এবং সুইডিশ কোম্পানি। দুটো মিলাই এটা করছে। তো এটা একটা কিল ভ্যাকসিন। তো এখন ঘটনা হচ্ছে প্রত্যেকটা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ভ্যাকসিনই তৈরি হয়নি। অনেক ভ্যাকসিন আছে। হ্যাঁ? ২৬ থেকে ২৭ টা ভ্যাকসিন আছে। আমাদের বাংলাদেশে আমরা বাচ্চাদের জন্য ১০ টার মতন ভ্যাকসিন ইউজ করতেছি অ্যান্টিজেন। আজ পর্যন্ত কোনো ভ্যাকসিনই 100% সেফ না। 100% কোনো ভ্যাকসিনই নিরাপদ না। হ্যাঁ? তবে কিছু সাইড ইফেক্ট হয় এবং এই সাইড ইফেক্ট গুলা খুব মাইনর। হয়তো জ্বর হতে পারে, ব্যথা হতে পারে, হয়তো কিছু সময় শরীরে লাল দানা হতে পারে। আমাদের যে ভ্যাকসিনটা এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির তারা বিভিন্ন লাইসেন্সিং টেকনোলজি দিয়ে নট অনলি ইন্ডিয়াই শুধু না, তারা ইন্ডিয়ান সিরাম ইনস্টিটিউটকে দিছে, থাইল্যান্ডের বায়োফার্মাকে দিছে, আমেরিকান এক কোম্পানিকে দিছে, আর্জেন্টিনার কোম্পানিকে দিছে, মেক্সিকোর কোম্পানিকে দিছে। বিভিন্ন দেশে তারা তারা 2/3 তারা প্রোডাকশন করবে আর বাদ বাকি 1/3 তারা বিভিন্ন দেশে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা যাতে বৃদ্ধি পায় সেই জন্য তারা বিভিন্ন দেশকে লাইসেন্সিং অথরিটি দিয়ে দিছে। জি। তো এই ভ্যাকসিনটা যেটা এটা হচ্ছে একটা কিল 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 ভ্যাকসিন আরকি। এবং এটা এই যে আমি কথা কিছু শোনা যায় যে এই ভ্যাকসিন নিলে পুরুষদের নারীকণ্ঠ হয়ে যাবে, মেয়েদের দাড়ি গজাবে। আসলে এই ভ্যাকসিনের কাজটা সায়েন্টিফিক্যালি যদি আমি বলি, এই ভ্যাকসিন গুলো সাইটোপ্লাজমে একটা জেলি লাইক সাবস্টেন্স আছে, সেখানে যে এদের কাজ। নিউক্লিয়াসে ঢোকার তো কোনো প্রশ্নই ওঠে না। হুম, জেনেটিক চেঞ্জ করার তো কোনো প্রশ্নই ওঠে না। হুম, এখানে আরএনএ, ডিএনএ কে পরিবর্তন করার তো কোনো প্রশ্নই ওঠে না। আমাদের চেঞ্জ হয়ে যাবে, পুরুষ হয়ে যাবে, মেয়ে হয়ে যাবে। হুম, এখানে জাস্ট তারা সাইটোপ্লাজমে একটা জেলি লাইক সাবস্টেন্স আছে, ওখানে রাইবোজোম আছে, ওখানে যা তারা ট্রিগার করবে, নাড়া দিবে, প্রোটিন করবে এবং ভবিষ্যতে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ভাইরাস যদি যাতে এই করোনা ভাইরাস যাতে আক্রমণ না করতে পারে, যার জন্য অ্যান্টিবডি তৈরি করতে পারবে। এখন আসলে এই ভ্যাকসিনটা কতটা সুরক্ষা দিবে? অক্সফোর্ডের ভ্যাকসিন যেটা এই ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউট নিয়ে এসছে। তারা বলছে ২ টা ডোজ যদি স্ট্যান্ডার্ড ডোজ দেওয়া যায়, সেক্ষেত্রে এভারেজ 70% ১০০ জনকে দিলে ৭০ জনাই ভিকিজি হবে।
আর যদি একটা হাফ দেওয়া যায়, অবশ্য ভুলবশত তারা হাফ দিয়েছিল এবং পরে আবার ফুল ডোজ দিয়েছিল। হাফ ডোজ মানে একটা ডোজে 5,000 কোটি ভাইরাল পার্টিকেল থাকে, জি 5,000 কোটি। ডাক্তার তাজুল ইসলাম, আমার এখন প্রশ্নের জায়গাটা একটু আরেকটু সংক্ষিপ্ত করি, আমি একটু জানতে চাইছি যে আসলে আপনি বলছেন হ্যাঁ, কার্যকারিতা কতটুকু, 70% না 60% বা 80%, কিন্তু এটা কি আমাকে আজীবন নিরাপত্তা দিবে নাকি আবার very এটা good, 1 বছরের জন্য, সেটা কি আমরা very good, পরিষ্কার হতে পারছি কিনা? এক আহ, very দ্বিতীয়ত হচ্ছে আপনি উল্লেখ করছিলেন যে এত দ্রুত সময়ে বা 9 থেকে 10 মাসের মধ্যে একটা ভ্যাকসিন এলো পৃথিবীতে, আহ, হ্যাঁ, সেটা হ্যাঁ। বিষয়ে যদি কেউ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়, সেটা কি অমূলক বলা যায়? কেউ কি স্পষ্ট করে বলছে যে না এই ভ্যাকসিনটা নিলে আপনাকে আর আজীবন অন্য কোনো ভ্যাকসিন নেবে না, আজীবন সুরক্ষা দিবে আপনাকে? ওকে, ওকে। আচ্ছা, এটা সবচেয়ে বড় কথা যে এটা একটা করোনা ভাইরাস। আজ পর্যন্ত 60টা করোনা ভাইরাস আছে আমাদের পৃথিবীতে। তার মধ্যে 4টাই করে কমন কোল্ড, আর 2টা করে একটা সার্স আর একটা মার্স, আর এটা হচ্ছে 7 নম্বর। তা এটা করোনা ভাইরাসের যে আগের 4টা যেটা কমন কোল্ড করে, সেটা 1 বছর পর পরই সেই ভ্যাকসিনটা আবার রিপিট করতে পারে, যেটা ফ্লু ভ্যাকসিন আমরা দিই। আর সার্স আর মার্স যেটা, এই দুটা করোনা ভাইরাস, এটা 3 বছর পর্যন্ত ইমিউনিটি লাস্টিং। আর এই যে অক্সফোর্ডের ভ্যাকসিন যেটা, বা এখনকার যে ভ্যাকসিন গুলো, কতদিন পর্যন্ত এই অ্যান্টিবডিটা লাস্টিং করবে এখন আমরা এটা বলতে পারবো না। এবং এই যে মেমোরি সেল বা টি সেল, যেটা লং লাস্টিং, খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দা রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ উপাদান, এটা কতদিন পর্যন্ত থাকবে এটা এখনো বলার সময় আসে। কাজেই এটা বুস্টার ডোজ 1 বছর পর দিতে হবে কিনা, 2 বছর পর দিতে হবে কিনা, এখন আমরা কিছুই বলতে পারবো না। যে এই এবং বিষয়ে এখন এই যে আমরা অস্পষ্টতার মধ্যে আছি। আমি আবার একটু আরেকটু মানে জনজিজ্ঞাসার জায়গা থেকে আসি, ডাক্তার রোবেদ আমিনের কাছ থেকে এই বিষয়টা একটু শুনে নিই, আপনার কাছেও ধাপে ধাপে যাব আমরা। অনেকে জানতে চাইছেন আসলে কোন কোন রোগীর ক্ষেত্রে আসলে এই টিকার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে আপনি যদি বলেন যে অ্যাবসলিউটলি কাকে দেওয়া যাবে না, জি তাহলে দেখতে হবে যে কারো যদি আগে কোনো ভাইরাসে যে সিরিয়াস হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, অ্যানাফাইল্যাক্সিস অথবা অ্যানাফাইল্যাক্টোর রিঅ্যাকশন বলে একটা রিঅ্যাকশন আছে, যদি কোনো একটা মানুষের সেই ধরনের রিঅ্যাকশন হয়, শুধুমাত্র তাদেরকেই দেওয়া যাবে না। এছাড়া আর কোনো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন নেই। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই। জি এর সামান্য যদি অ্যালার্জি আছে আমার, এটার জন্য কি কন্ট্রাইন্ডিকেশন হবে? নো, অ্যাবসলিউটলি নট। হুম কারো ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হার্টের রোগ আছে, এটা কি কোনো কন্ট্রাইন্ডিকেশন হবে? অ্যাবসলিউটলি নট। এবং আমি এজন্যই বলার চেষ্টা করছি, আমাদের সবাইকে কিন্তু একই কণ্ঠে বলতে হবে। সেফটি ইস্যু নিয়ে আমি আবারও বলছি, কোন রকম কম্প্রোমাইজ কিন্তু এই একটা ভ্যাকসিনও করা হয়নি। হুম সেকেন্ড ইস্যু আমি যেটা অ্যানাফাইলাক্সিস নিয়ে এটা বলছি, দেখেন, ফাইজার এবং বায়োনটেক এগুলো হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন। এমআরএনএ খুবই আনস্টেবল থাকে। এজন্য করে কি, তাকে একটা ন্যানো পার্টিকেল দিয়ে বেঁধে ফেলে। ওই ন্যানো পার্টিকেলের মধ্যে একটা প্রোডাক্ট থাকে, এটার নাম হচ্ছে ডাইইথাইল গ্লাইকল। হুম এই ডাইইথাইল গ্লাইকল যেখানে থাকে সেটা অ্যানাফাইল্যাক্টোর রিঅ্যাকশন করতে পারে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভিতরে এই ধরনের কোনো কম্পোনেন্টই নেই। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা হচ্ছে একটা ভেক্টর ভ্যাকসিন। একটা ভেক্টরের ডিএনএ এর মধ্যে পোর্শনটা ঢুকায় দেওয়া হয়েছে। সেটা আমাদের হিউম্যানে যখন আসে, সে তার নিজস্ব প্রোডাক্ট দিয়ে তৈরি করে ডিএনএ এর মাধ্যমে গিয়ে কিন্তু এই প্রোডাক্টটা বানায়। এবং আরেকটা প্রশ্নের উত্তর আমি আপনাকে বলি, যে ভাইরাসটা আমাদেরকে শরীরে এন্ট্রি করে, এই এন্ট্রি পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আপনি জানেন এটা, তাই না? আমরা সবাই জানি স্পাইক প্রোটিন। হুম যতগুলো মিউটেশন হয়ে গেছে এখন পর্যন্ত, মানে ভাইরাসটা পরিবর্তন হয়েছে, তাতে এই যে স্পাইক প্রোটিনের মূল ক্যারেক্টার, এটা এখনো চেঞ্জ হয়নি। সুতরাং যে ভ্যাকসিন গুলো এখনো পর্যন্ত আছে, সেগুলো এখনো পর্যন্ত এটার এগেইনস্টে কাজ করে যাবে। কিন্তু আপনি জানেন না ভাইরাসটা আরো কতটুকু মিউটেশন হবে অথবা পরিবর্তনশীল হবে। যদি এমন প্রোডাক্ট হয় যে স্পাইক প্রোটিনের ক্যারেক্টারটা সে পুরো চেঞ্জ করে ফেলে, তখনই কিন্তু আপনি হয়তো বলতে পারবেন এই ভ্যাকসিন গুলো কাজ করবে কি জি, করবে না। আমাদের সাথে এই তার আলোচনায় আগে এরই মধ্যে যোগ দিয়েছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। ডাক্তার মুস্তাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে আগ্রহ এবং অনাগ্রহের বিষয়টি, আপনার কাছ থেকে এই বিষয়ে মন্তব্য জানতে চাইব। একই সঙ্গে আমরা দেখছিলাম যে ভিআইপিদের আগে টিকা নেয়ার এক ধরনের দাবি উঠছে সোশ্যাল মিডিয়াতে, বা অনেক জায়গা থেকে এই দাবিটা করা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। আগ্রহ অনাগ্রহ সারা বিশ্ব জুড়েই আছে। আমাদের বাংলাদেশে আগ্রহীদের সংখ্যাই বেশি। আমরা চিন্তা করছি যে যারা আগ্রহী আছেন, যারা অগ্রাধিকার তালিকায় আসবেন না, তাদেরকে কিভাবে সামাল দেওয়া যায়। তাদের সমর্থন ছাড়া সম্ভব নয়। মনে করুন, আমার পরিবারে 80 বছরের ঊর্ধ্বে একজন গুরুজন আছে, আমরা বাকিরা যদি সমর্থন না করি তাকে তো টিকা দেওয়াটা মুশকিল হবে।
ভিআইপিদের বিষয়ে আসলে ভিআইপির প্রথম থেকে পরিকল্পনা করা হয়েছিল যে আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করা, কিন্তু আমরা দেখলাম যে আমার নিজের ধারণা, আমি সবাইকে জড়িত করছি না, যে সকল পর্যায়ের যারা উচ্চ পর্যায়ে তারা টিকা দেওয়ার জন্য বিরাট তালিকা করে ফেলেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন বাহিনীর প্রধান, বিভিন্ন নেতৃবৃন্দ। তাহলে তখনও কিন্তু 20 লক্ষ টিকা আসেনি, তখন 50 লাখ টিকা আমরা আসবে সেইটা ছিল। এটা কবে আসবে সেটা নিয়ে নানা রকম কল্পনা হচ্ছিল। সেটা যদি তারা শুরু করতেন, এটা হতো, তাহলে কিন্তু সাধারণ মানুষের যতই আমরা অগ্রাধিকার তালিকা করে থাকি না কেন, এই যে গুরুত্বপূর্ণ লোকদের তালিকাটা কিন্তু ফুরাতো না। তারা তাদের পরিবার পরিজন, তাদের অনুগ্রহভাজন ব্যক্তিগণ ইত্যাদি ইত্যাদি, মিডিয়াতে যিনি রাস্তায় গিয়ে মানুষের সাক্ষাৎকার নেন সেই কর্মীদের মিডিয়ার যিনি মালিক তিনি আগে নিতেন। ফলে পরিকল্পনাটা পরিবর্তন করা হলো যে আমরা একদম গ্রাসরুট থেকে শুরু করতে পারি কিনা। স্বাস্থ্যকর্মীদের মধ্যে যিনি সবসময় রোগীদের কাছে যান তাকে দিয়ে শুরু, একজন ডাক্তারও নন, একজন নার্স কিংবা একজন পরিচ্ছন্নতা কর্মী, এটা দিয়ে শুরু হওয়ার পরে ঠিক অন্য দেশেও তাই। যখন ভ্যাকসিনটা আফ্রিকাতে দেওয়ার জন্য কথা বলা হলো, মডার্না এবং ফাইজার, তখন তারা বললো আমাদের গিনি পিগ বানাচ্ছে। যখন আফ্রিকা এবং ইউরোপে এটা শুরু হলো, তখন আবার WHO ডিজি উনি বললেন যে তার স্বরে যে যারা স্বল্প আয়ের দেশ তারা টিকা পাচ্ছে না, সব নিয়ে নিচ্ছে উচ্চ আয়ের দেশ। দেশের ভিতরে তাই। যদি আমাদের সবচাইতে যারা উচ্চ দায়িত্বে আছেন তারা শুরু করতেন, তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভটা আরো বেশি হতো। এখন যেহেতু পরিকল্পনাটা একটু সংশোধন হয়েছে, আমরা সর্বপর্যায়ে অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তিরা সেই গোষ্ঠীর লোকেরাই পাবেন, তাদের শ্রেণী পেশার লোকেরা পাবেন, কিন্তু একেবারে সর্বোচ্চ ব্যক্তি দিয়ে শুরু করা হচ্ছে না। তখন কিন্তু আবার দাবি উঠেছে ভিআইপিদের হোক। তবে আমার মনে হয় যে আমাদের সরকার প্রধান টিকা নিচ্ছেন না 27 তারিখে, এই কথা বলার সময় এখনো আসেনি। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তারা কিন্তু শেষ মুহূর্তে জনগণের যদি দাবি এমনই উঠে তারা নিয়ে নেবেন, এতে কোনো সমস্যা নেই, তারা প্রস্তুত আছেন বলে আমি জানি। কাজে আগামীকাল দেখা যাক কিভাবে শুরু হয়। যেভাবে হোক না কেন, একটা কথা পরিষ্কার যে লাইন ভেঙে যে অগ্রাধিকার করা হয়েছে সেটাকে কোনোভাবে নষ্ট করা যাবে না। যদি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান টিকা নেন আগামীকাল, তাহলে ঠিক ওখানে স্টপ হবে। তারপরে তার সাথে মানে তাদের যারা নিচে আছেন তারা নেওয়া শুরু করবেন, এটি কিন্তু করা ঠিক হবে। এই ধরনের ব্যাখ্যার একটা মুস্তাক হোসেন আসছে যে অনেক দেশে আসলে আইকনিক ক্যারেক্টাররা সামনে এসে এক ধরনের মানুষের মধ্যে আস্থা তৈরি করছেন, উৎসাহ তৈরি করছেন, সেই জায়গা থেকে দাবি প্রসঙ্গে উঠছে। আবার এই কথা অনেকে বলছেন যে বিষয়টা আসলে আইকনিক না, বিষয়টা আসলে বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান কোনটাকে সাপোর্ট করে সেটা আসলে জরুরি। আমি 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 ডাক্তার তাজুল ইসলাম বাড়ির কাছ থেকে এই বিষয়টা জানতে চাইবো যে আসলে আমি রুবেদ আমিনকেও একই প্রশ্ন করেছিলাম, আপনার কাছে একটু জানতে চাইছি যে কোন কোন রোগীরা আসলে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন টিকার বিষয়ে। আর জি, ভেরি গুড। আচ্ছা, আমরা শুধু এই যে ভ্যাকসিন এখন যেটা আসছে কোভিশিল্ড, যেটা অক্সফোর্ড নাম AZD 1222, শুধু এই ভ্যাকসিন নিয়ে আমাদের চিন্তা করলে চলবে না, আমাদের সামনে বহু ভ্যাকসিন আসবে। কারণ গাভি কোভ্যাক্স ফ্যাসিলিটির একটা সদস্য, এবং এই মাসের শেষের দিকে বাংলাদেশ কত ভ্যাকসিন পাবে গাভি থেকে জানা দেওয়া হবে, এবং তারা মার্চ মাস থেকে তারা সাপ্লাই দিয়ে দেবে। এখানে শুধু আপনার সিরাম ইনস্টিটিউট না, এখানে আপনার mRNA ভ্যাকসিন আছে, বোথ মডার্না এবং ফাইজারের আছে, এখানে চাইনিজ সাইনোফার্ম আছে, ক্যানসাইনো আছে, সাইনোভ্যাক আছে, স্পুটনিক ভি আছে, সবকিছু গাভীতে আসে। এখন ঘটনা হচ্ছে যখন এই ভ্যাকসিন গুলা অ্যাপ্রুভাল দেয়, ক্লিয়ারলি এখানে বলা আছে যে 30শে ডিসেম্বরে যখন মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি অথরিটি, প্রোডাক্ট রেগুলেটরি অথরিটি তারা দিল যে দুটা ক্ষেত্রে মেইনলি আমরা কনসিডার করবো, সেই ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া যাবে না। নাম্বার 1, যদি ফার্স্ট ডোজ দেওয়ার পর তার যদি অ্যানাফাইলেক্টিক শক হয় বা সিভিয়ার রিঅ্যাকশন হয়, সেকেন্ড ডোজ এখানে আমরা দিব। নাম্বার 2, যে এই ব্যক্তি যে ভ্যাকসিন নিতে আসতেছে তার প্রিভিয়াসলি কোনো যদি ভ্যাকসিন নেওয়ার ফলে কোনো রিঅ্যাকশন হয়, কারণ ভ্যাকসিনে শুধু ভ্যাকসিনই অ্যাক্টিভ যে ভাইরাসের বিরুদ্ধে যে উপাদান সেটাই তো শুধু থাকে না, এখানে অ্যাডজুভেন্ট থাকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে, এখানে প্রিজারভেটিভ থাকে, টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য সেখানে কেমিক্যালস থাকে, সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য সেখানে আরো কিছু থাকে, যে কোনো উপাদান থেকে তার রিঅ্যাকশন হতে পারে। তো কাজেই যদি প্রিভিয়াসলি তার ব্যাক হিস্ট্রি থাকে, একটা ইনজেকশন দেওয়ার পর, টিকা দেওয়ার পর তার রিঅ্যাকশন হয়েছিল, তাকে দিব না। এমনকি আমাদের দেশে নিয়মিত ভাবে যে প্রেগন্যান্ট ওমানদের, গর্ভবতী মেয়েদের যে আমরা টিকা এখন দিচ্ছি না, তারা ক্লিয়ারলি জয়েন্ট কমিশন অফ ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন ইউকেতে, মেডিসিন হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি অথরিটি, তারা পরিষ্কার ভাবে বলে দিছে যে প্রেগন্যান্ট ওমানদেরকে বেসড অন ইন্ডিভিজুয়াল ডিসকাশন, তাদের সাথে কথা বলে রিস্ক বেনিফিট, সুবিধা অসুবিধা, ঝুঁকি বিবেচনা করে
তাদেরকেও ভ্যাকসিন দেওয়া যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুধু থামাই। তাই না, ডাক্তার তাজুল ইসলাম, আপনি একটু lactating থামাই। women, আমার একটা বিরতির সময় হয়ে গেছে। আমি বিরতির পর ফিরে এসে ঠিক এই জায়গা থেকে আলোচনা শুরু করব আবারও। আমি একটু সাধারণ মানুষের মতো করে বুঝতে চাই আসলে। যে ধরেন অনেক রোগ আছে না, যে ডায়াবেটিকসের রোগী, কেউ হৃদরোগী, কেউ কিডনির রোগী, কেউ ক্যান্সারের রোগী। এগুলো আমি সহজ করে বুঝতে চাই যে তাদের ব্যাপারে এই বিষয়ে কোনো আসলে কোনো নির্দেশনা আছে কিনা। আমি ফিরে এসে বরং এটা পরিষ্কার হব। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ভ্যাকসিন নেওয়ার আগেও পরে। যে জায়গায় থামিয়েছিলাম ডাক্তার তাজুল ইসলাম বারী, আপনাকে সেই জায়গা থেকে আবার শুরু করতে চাই। আসলে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে সহজভাবে বুঝতে চাই। আসলে আপনার চিকিৎসা বিজ্ঞানের মানুষ, মানে আপনাদের কাছ থেকে আমরা একটু ব্যাখ্যাটা সহজ করে বুঝতে চাই। মানে আমার প্রশ্নের জায়গাটা ছিল যে কোন কোন রোগীরা, মানে সাধারণ মানুষদের এই প্রশ্নটাই থাকে যে তিনি হয়তো ডায়াবেটিসের রোগী, অথবা তিনি হয়তো হৃদরোগী, তিনি হয়তো কিডনির রোগী, অথবা ক্যান্সারের পেশেন্ট, তার ব্যাপারে আসলে কি কি নির্দেশনা থাকবে? এ পর্যন্ত যেসব ভ্যাকসিন গুলো অ্যাপ্রুভাল হয়ে গেছে, যদিও বা একটু বলে রাখা ভালো, একটা মাত্র ভ্যাকসিনই শুধু WHO জরুরি ভিত্তিতে অনুমোদন দিছে, সেটা হচ্ছে ফাইজার, শুধুমাত্র ফাইজারকে দিছে। আর অন্যগুলা দেশীয় রেগুলেটরি অথরিটি তারা অনুমোদন দিছে। সব ভ্যাকসিনই আন্ডার ডেভেলপমেন্ট এবং যারা লিমিটেড অ্যাপ্রুভাল পাইছে, এটা নিরাপদ এবং কার্যকরিতা এবং গুণগত মান বিচার যাচাই বাছাই করে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। তো এখন একটা ব্যক্তির যদি খাদ্যে যদি অ্যালার্জি থাকে, একজন ব্যক্তি যদি ওষুধ খাওয়ার পর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তার যদি হাঁপানি থাকে, কারো ডায়াবেটিস যদি থাকে, উচ্চ রক্তচাপ যদি থাকে, বা অন্য কোনো তার কোনো ব্যাধি যদি থাকে, সেই ক্ষেত্রে এইসব ভ্যাকসিন দেওয়া যাবে। শুধুমাত্র একজন মৃত্যুপথ যাত্রী, খুব সিরিয়াস অসুখ, আচ্ছা, সেই ক্ষেত্রে ইট ইজ বেটার নট টু গিভ, না দেওয়াই ভালো। আর বয়স ভিত্তিক যদি বলি, শুধুমাত্র সব ভ্যাকসিনই 18 বছরের উপর থেকে দিতে হবে। শুধুমাত্র একটা ভ্যাকসিন, ফাইজারের যেটা mRNA ভ্যাকসিন, এটা 16 বছরের উপর থেকে দেওয়া যাবে। যদি বয়স ভিত্তিক যদি বলি। আর সব ভ্যাকসিন 18 বছর। জি আমি একটু সাপ্লিমেন্ট জি, করি। সমুদ্র বেদ আমি আমি যোগ করতে বলি, যাচ্ছেন, দেখেন, বলেন প্লিজ। আমাদের মানুষজন জানতে চাবে আমি ডায়াবেটিস আছি, আমি ভ্যাকসিন নিতে পারবো কিনা, রাইট। প্রেশারের রোগী দিতে পারবো কিনা। বয়স 18 বছরের উপরে হলে প্রায়োরিটি বেস করে তাদেরকে সবার আগে দিতে হবে। কারণ আপনি দেখবেন যাদের এসব রিস্ক ফ্যাক্টর গুলো আছে, তাদের কোভিড-19 এ মৃত্যু বেশি হয়েছে। এরা রিস্ক ফ্যাক্টর। হুম। এজন্য এরা সবচেয়ে বড় দাবিদার কিন্তু। এবং আমাদের হ্যাঁ, সরকার যখন উদ্দিষ্ট জনগণ করেছে, এদেরকে সবার আগে করেছে। এবং ও আমি এটাই বলেছি, যদি কারো হাইপার সেনসিটিভিটি আগে থেকে থাকে, অথবা প্রথম ডোজ দেওয়ার পর যদি করে, অ্যাবসলিউটলি তাদেরকেই শুধু আসলে দেওয়া যাবে না। বাকিদের কিন্তু অ্যাবসলিউট কোনো কন্ট্রা ইন্ডিকেশন নাই। কিন্তু একটা রোগী কোভিড-19 হয়ে গেছে। এখন যদি আপনি বলেন যে তাকে ভ্যাকসিন দেওয়া যাবে কিনা, আমি বলব তাকে দেওয়া যাবে না। ঠিক আছে? যখন কোভিড-19 চলে, চলমান সময়ে আপনি দিতে পারবেন না। এই রোগ থেকে ভালো হয়ে 28 দিন পরে আচ্ছা, 28 তখন দিন আপনি পর দিতে পারবেন। এই রোগীকেও দিতে পারবেন। বা এটা হলো বা- এক। বা- বা- বা যার সেকেন্ড একবার জিনিস হয়ে হচ্ছে, গেছে, বা যার একবার হয়ে গেছে করোনা ভাইরাস, তিনি কি ভ্যাকসিন নিতে পারবেন? বা অনেকে বলছেন যে ভাইরাস মানে মানে আক্রান্ত হয়ে গেলে তার অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, নতুন করে ভ্যাকসিনের প্রয়োজন পড়ে না, এরকম আমি শুনতে পাই, আমি ঠিক জানি না। হ্যাঁ, অ্যান্টিবডি তো ডেভেলপমেন্ট হবে, কিন্তু আপনি তো এটা প্রেডিক্ট করতে পারছেন না কতদিন পর্যন্ত কত পরিমাণ থাকবে। এটা তো এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। এইজন্য যাদের কোভিড হয়েও গেছে তারা ভ্যাকসিনের দাবিদার। আমার তো নিজেও কোভিড ছিল। তো জি, আমি তো সবার জন্য বসে আছি আমার মাংসপেশিতে কখন আমি ভ্যাকসিনটা নেব। যদি ফার্স্ট হতে পারতাম, আমার স্যার আছেন এখানে, এই মোস্তাক ভাই, উনি তো, আমি তো বলবো যে আই উইল বি ডিলাইটেড টু গিভ ইট এট দ্য ফার্স্ট প্লেস। আমরা তো সে সুযোগটা পাচ্ছি না এখন। হুম, কিন্তু দিতে পারলে সবচেয়ে ভালো হতো। দ্বিতীয় হচ্ছে, একটা আমাদের তো রোগগুলোকে ইমিউনিটি বলে, যেগুলো প্রোটেকশন দিবে রোগ নিয়ন্ত্রণ ক্ষমতাকে। হুম, যদি কোনো এমন মানুষ থাকে যার তার ইমিউনো সাপ্রেস কোনো কন্ডিশন হয়ে গেছে, একেবারে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুই নাই, তখন তো আসলে তাকে ভ্যাকসিন দিলে কোনো সেই ইমিউনিটি দেখাতে পারবে না। জি। তখন ওই রোগীগুলাকে আপনারা হয়তো দিতে পারবেন না। যেটা বারী সাহেব বলেছেন যে একদম মুমূর্ষু একটা রোগী, উনার তো আসলে ইমিউনিটি নাই, তাদেরকে ভ্যাকসিন দেওয়া যাবে না। জি, আমি ডাক্তার মুস্তাক হোসেন একটা আপনার কাছে একটা লোক, যে, আমি একটু বলে একে ইন্টারাপ্ট করি। একটা লোক যদি, একা লোকের যদি কোভিড হয়ে যায়, কারো যদি ইনফেকশন হয়ে যায়, কোভিড হয়ে গেছে, তো 3 মাসের মধ্যেই 3 মাসের মধ্যে তার অ্যান্টিবডিটা হয়ে যায়। 3 মান্থ, 3 মাসের মধ্যে। আর যাদের মোস্ট অফ দ্য কোভিড ইনফেকশন 50%, 50 ভাগই অ্যাসিম্পটোমেটিক, উপসর্গ ছাড়াই একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে,
সেই সব ক্ষেত্রে অ্যান্টিবডি হলেও আরো কম সেটা অতি দ্রুত সেটা ক্ষয় হয়ে যায়। কাজেই আমরা তো স্ক্রিনিং করে আর দিব না, আমরা কি স্ক্রিনিং করে ভ্যাকসিন দিব যে কার অ্যান্টিবডি আছে আর কার নাই? অতএব হিস্ট্রি নিয়ে যার কোভিড হয়েছে এবং সাইন সিম্পটম আছে 4 সপ্তাহ পর অন্যান্য ভ্যাকসিন যেমন মিজেলস আমরা দিই সেরকম তাকেও দিতে হবে, ইরেসপেক্ট আর যত যে লেভেলে অ্যান্টিবডি থাক না কেন তাকেও দিতে হবে। যে ডাক্তার মুস্তাক হোসেন, এই বিষয়ে আপনি কি বলবেন, কি যোগ করবেন? পাশাপাশি এটাও একটু আমাকে একটু ব্যাখ্যা করবেন যে ধরেন আমি বা আমার সহকর্মীরা যারা ভ্যাকসিন নিতে চান বা নেবেন, তারা আসলে ভ্যাকসিন নেয়ার আগে এবং পরে কি কি করবেন, ঠিক একটু পরামর্শ দেবেন। না, যারা অসুস্থ আছেন বা ছিলেন তাদের বিষয়ে যে দুজন বলেছে সে তাই বলেছেন, ঠিকই আছে। যারা একেবারে শয্যাশায়ী রোগী, আমি আরেকটা ভাষায় বলছি মুমূর্ষু জায়গায়, অর্থাৎ আমাদের ডাক্তারি ভাষায় বলে অ্যাকিউট ইলনেস, যিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন, করোনা হোক বা অন্য কোনো রোগে হোক, কিংবা বাড়িতে একেবারে শয্যাশায়ী আছেন, কেমোথেরাপি নিচ্ছেন ও কোনো ওষুধ নিচ্ছেন, তাকে বা আনকন্ট্রোল ডায়াবেটিস, তাকে ইনসুলিন নিতে হচ্ছে ঘন ঘন, তাকে ভ্যাকসিন, তার ভ্যাকসিন না নেওয়াই ভালো। যদিও এ বিষয়ে একটা সতর্কতা, এ বিষয়ে কোনো রকম বিরূপ কিছু এখনো দেখা যায়নি, কিন্তু হতেও পারে। এই জন্য সাবধানতা হিসেবে তারা নেবেন না, গর্ভবতী নারীরা নেবেন না। তবে ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হয়েছে যদি স্বাস্থ্যকর্মী কেউ গর্ভবতী থাকেন, তিনি যদি এই ঝুঁকিটা নিতে চান যে আমি কোভিড ভ্যাকসিন নিব, তাকে দেওয়া যেতে পারে। যেহেতু এই গর্ভবতী নারীদের মাঝে, 18 বছরের নিচে জনগোষ্ঠীর মাঝে বা যারা সদ্য প্রসূতি হয়েছেন নারীরা, তাদের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালটা এখনো শেষ হয়নি। এদের নিরাপদ কতটুকু ভ্যাকসিন সেই বিষয়ে তথ্য আমাদের হাতে নেই, তাই তাদেরকে দেওয়া হচ্ছে না। তারপরে রিস্ক এবং বেনিফিট, মানে কতটুকু লাভ কতটুকু ক্ষতি সেটা বিবেচনা করে একজন দিতে পারে। রোগীদের ক্ষেত্রেও তাই, যে যারা অনেকদিন ধরে ডায়াবেটিস আছে, হয়তো ট্যাবলেট খাচ্ছেন বা ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন, তিনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একদম শয্যাশায়ী রোগীদেরকে আমরা এই মুহূর্তে ভ্যাকসিন দিতে না আমরা নিষেধ করছি। আর আপনি যেটা বলছেন যে কিভাবে আপনি পাবেন, কোভিড ভ্যাকসিন নেবার আগে চিকিৎসক, এগুলো তো আমরা যেগুলো বলছি সেগুলো কিন্তু গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এবং আরো হবে। এখন একটা বিজ্ঞাপনে গেছে, বিজ্ঞাপনের পরে টেলিভিশন ভিডিও ক্লিপ যাবে। আপনাদের এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমেও আমরা জানাতে পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক বড় দায়িত্ব পালন করছেন। এবং এখানে সরকারের পক্ষ থেকে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, টিকাদান কেন্দ্রে 2-3 পাতার লিফলেট থাকবে, এইভাবে ব্যাপকভাবে প্রচার করা হবে এবং হটলাইনে প্রশ্ন করে তারা জবাব পাবেন, প্রশ্ন উত্তর আকারে। সেগুলো বিভিন্ন, শুধুমাত্র সরকারি না, বিভিন্ন বেসরকারি সংগঠন, তারা একই বার্তা, যে বার্তাটা সবাই মিলে ঠিক করা হচ্ছে, বিভিন্ন বেসরকারি সংগঠন, সমাজসেবী সংগঠন, জনপ্রতিনিধিরা একইভাবে বার্তা প্রচার করবেন এবং তারা একইভাবে প্রশ্নের জবাব দেবেন। এটা তারা জেনে যাবেন। এবং যখন টিকা নিতে তিনি যাবেন স্বাস্থ্যকেন্দ্রে, তখন কিন্তু সেখানকার দায়িত্ব পালনরত স্বাস্থ্যকর্মীরা জিজ্ঞেস করবেন, তিনি হয়তো খেয়াল করলেন, তাকে জিজ্ঞেস করবেন যে আপনার এই অসুবিধা আছে কিনা, আপনি কি কালকেই আপনার করোনা নেগেটিভ হয়েছে, তাহলে আপনি আজকে আসেন না, আপনি 1 মাস পরে আসেন। ওখানে কিন্তু একটা বাছাই হবে, সেই বাছাইতেও কিন্তু শেষ মুহূর্ত যদি কেউ অসাবধানতা বশত বা না জানার বশত চলে আসেন, তাহলে তাকেও কিন্তু আমরা তাকে সঠিক উপদেশ দিয়ে আমরা তার ভ্যাকসিন গ্রহণের তারিখটা ঠিকভাবে বলে দেওয়া যাবে। মানে একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে এই কার্যক্রমটা সম্পন্ন করতে চান। কিন্তু আমি পরের অংশে গিয়ে এই বিষয়টা আসলে জানতে চাইবো নিশ্চয়ই, যে ধরেন যে প্রক্রিয়ায় নিবন্ধন করার প্রসঙ্গটি সামনে এসছে, সেটা আসলে কতটুকু জনবান্ধব হলো? বাংলাদেশে কত সংখ্যক মানুষ আসলে স্মার্টফোন ব্যবহার করে, কত সংখ্যক মানুষ এসব অ্যাপসের সাথে ইউজ টু? তৃণমূলের গ্রাম পর্যায়ের মানুষ আসলে কি এই করোনা ভ্যাকসিনের আওতায় কতটুকু যেতে পারবেন? এখনই আমরা এক ধরনের করোনা মানে ভ্যাকসিন বৈষম্যের কথা ভীষণভাবে আলোচিত হয়। আমরা শুরু থেকেই দেখছি যে শহরের পুরো পরিকল্পনা হচ্ছে সরকারের শহর কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক। গ্রামের মানুষগুলোর কি হবে সেই বিষয় নিয়েও আপনাদের একটু পরামর্শ বা আপনাদের বিশ্লেষণগুলো জানতে চাইবো। তবে তার আগে আমাকে একটু সুযোগ দেবেন, আমি ছোট্ট একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করবো। নেবো ছোট্ট একটা বিরতি।
আবার আমন্ত্রণ 24 ঘন্টায় যাব ডাক্তার মুস্তাক হোসেনের কাছে। ডাক্তার মুস্তাক হোসেন, নিবন্ধন প্রক্রিয়াটি আসলে সহজতর হলো কিনা বা অ্যাপসের মাধ্যমে, সেই প্রসঙ্গে যাওয়ার আগে এই বিষয়ে ছোট্ট একটা মন্তব্য জানতে চাইবো আপনার কাছে। এই সংশয়ের বিষয়টা বা অনাগ্রহের বিষয়টা, অনেকে এমনও বলছেন যে গণমাধ্যম নয়, সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করছি যে ভারতে উৎপাদিত হচ্ছে বলেই অনেকে অনেক ধরনের এই সংশয়টা সামনে নিয়ে আসছেন বা সংশয় বোধ করছেন। তাদের অনেকে এরকমও লিখতে দেখেছি আমরা যে যে দেশ থেকে সময় মতো পেঁয়াজ আসে না ঠিকঠাক মতো, সে দেশ থেকে ভ্যাকসিন যে আসবে সেটা নিয়েও তারা এক ধরনের সন্দেহ প্রকাশ করছেন। এখন এই যে সংশয়গুলো তৈরি হয়েছে বা বিভ্রান্তিগুলো সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে স্বাস্থ্য বিভাগ কি কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সামনে আনছে? হ্যাঁ, নিশ্চয়ই। ভ্যাকসিন যতগুলো ভ্যাকসিন এ যাবৎ ব্যবহৃত হচ্ছে সবগুলোর বিষয়ে কিন্তু একেবারেই তারা আমরা বলছি যে এটা পরিপূর্ণভাবে কার্যকর এবং নিরাপদ। এ পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালে এবং এরপরে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, করোনা টিকার বিশেষত্বর কারণে নতুন কোনো অসুস্থতায় কেউ আক্রান্ত হননি। এমনি সাধারণ টিকায় যে সমস্ত অসুস্থতা আছে সেটি হয়তো কারো কারোর মধ্যে দেখা যেতে পারে, তাও সবার মধ্যে নয়। এই বিষয়টি কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রচার হচ্ছে, পালাক্রমে বিভিন্ন পত্রিকায় এখনো যাচ্ছে। এটা বলা হচ্ছে এবং বিভিন্ন পেশাজীবী গ্রুপের সাথে মত বিনিময় করা শুরু হয়েছে। প্রথমে এই চিকিৎসকদের যারা নেতৃবৃন্দ তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে এবং অন্যান্য পেশার লোকদের সাথে পর্যায়ক্রমে হচ্ছে। কাজেই যারা সমাজের নেতৃস্থানীয় যারা বিভিন্ন মতামত গঠনে অবদান রাখেন তাদের সাথে যেমন একদিকে উপর থেকে একটা মত বিনিময় হচ্ছে, তেমনি গণমাধ্যমের মধ্য দিয়ে এবং যখন এই আমাদের ভলান্টিয়াররা ট্রেনিং শেষ হবে, ভলান্টিয়াররা যখন নিবন্ধন কার্যে সাহায্য করবে, তখন অনেক প্রশ্ন তাদেরকে সরাসরি জবাব দিতে হবে। তারা সেই সরাসরি জবাব দেবেন এবং অবশ্যই তাদের সাথে তথ্য প্রমাণ থাকবে। এবং সবচেয়ে ভালো কথা যে স্মার্টফোনের মধ্য দিয়ে, ওয়েবসাইটের মধ্য দিয়ে অনেক তারা প্রমাণ দেখাতে পারবেন কি হচ্ছে, কোথায় কি খবর হচ্ছে। কাজে এই বিষয়ে আমাদের অ্যাডভোকেসি, কমিউনিকেশন এবং ডিমান্ড জেনারেশন কমিটি আছে, ওয়ার্কিং গ্রুপ। তারা কিন্তু পরিকল্পনা করছেন এবং বিভিন্ন প্রচার সামগ্রী তারা তৈরি করছেন। এটা একে একে গণমাধ্যমে যাবে, সবগুলো একসাথে যাবে না, এক একটা করে একটা যাবে। যেমন এখন অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে যাবে। আপনি যেটা বলছেন যে স্মার্টফোন সবার নেই, হ্যাঁ, যাদের স্মার্টফোন নেই বা পরিবারে কারো স্মার্টফোন নেই, তাদের জন্য সরকারি যে তথ্য প্রযুক্তি সেবা কেন্দ্র রয়েছে এবং স্বাস্থ্য বিভাগও সেবা কেন্দ্র তৈরি করবে, যা কমিউনিটি ক্লিনিকে, এবং যারা এই ভলান্টিয়াররা সেই কাজগুলো করবেন। বেসরকারি সংগঠন যারা গ্রামাঞ্চলে যক্ষ্মা প্রতিরোধে কাজ করেন, রেড ক্রিসেন্টের কর্মীরা কাজ করেন, তারা সহায়তা করবেন। তারা যে ব্যক্তি নিবন্ধিত করতে চান, যার স্মার্টফোন নেই, তার তথ্যগুলো কাগজে লিখে নিয়ে আসবেন, কাগজের ফর্মে। তারপর সেটা স্মার্টফোনে সেটা তারা প্রবেশ করাবেন, করে তাকে বলবেন যে আপনার এই নিবন্ধন নম্বর দেওয়া হয়েছে। ওই কাগজটা নিয়ে তিনি যদি ভ্যাকসিন প্রদান কেন্দ্রে আসে তখন সেটা মিলিয়ে সেটা দেওয়া হবে। স্মার্টফোন নেই বলে তিনি পাবেন না, ভ্যাকসিন পাবেন না, বিষয়টা এমন নয়। আর এনআইডি কার্ড সবারই আছে। কারো যদি কোনো বিশেষ ক্ষেত্রে এনআইডি কার্ড না থাকে, বিকল্প জন্ম নিবন্ধন থাকতে পারে, কারো কারো পাসপোর্ট থাকতে পারে, বা অন্য কোনো গ্রহণযোগ্য কোনো যেখান থেকে জানা যাবে যে তার জন্ম তারিখ, সেটি হলেও চলবে। এগুলো কিন্তু যখন বয়স ভিত্তিক রেজিস্ট্রেশনের সময়টা আসবে, হয়তো এই কালকে থেকে শুরু হবে। তারা হয়তো রেজিস্ট্রেশন কালকে না হলে তারা একদিন পরে শুরু করবেন। আমাদের সর্বস্তরের স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য বিভাগের সরকারি বেসরকারি কর্মীরা তাদের সহায়তা করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এই বিষয়ে একটু ডাক্তার তাজুল ইসলাম বারী আপনার মন্তব্য জানতে চাইবো যে অ্যাপস ভিত্তিক যে নিবন্ধন প্রক্রিয়া সেটাকে আপনি সহজতর মনে করেন কিনা। পাশাপাশি আরেক ছোট প্রশ্ন করে রাখি, সেটা যদি যোগ করেন আমাদের সাধারণ দর্শকের জন্য খুবই উপকার হবে। সেটা হচ্ছে যে টিকা নেয়ার পর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটা কি কি হতে পারে, কেমন হতে পারে এবং এটা কতক্ষণের মধ্যে দেখা দিতে পারে, এরকম কোনো সময়সীমা আছে কিনা? দুটি প্রসঙ্গ যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। প্রথমে রেজিস্ট্রেশনের ব্যাপারটা বলি। এখন ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের জনগণের সবার তো ইন্টারনেট সুবিধা নাই বা অ্যাপস এর ব্যবস্থা নাই বা ডিভাইস নাই। তো তাদের জন্য তো বিকল্প ব্যবস্থা সরকার নিয়েছে। যেমন অলরেডি স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে চলে গেছে। সেখানে তারা তালিকাবদ্ধ করতেছে এবং সেটা কনসলিডেট হচ্ছে, উপজেলা থেকে ডিস্ট্রিক্টে এসব সমন্বয় করে তারপরে ভ্যাকসিন চাহিদা অনুযায়ী এটা ভ্যাকসিন পাঠানো হবে এবং দেওয়া হবে। আর পাশাপাশি সরকার একটা প্ল্যানও আছে যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে একটা ফ্রি রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা করা। হ্যাঁ, যাদের মোটামুটি ইন্টারনেট বা অ্যাপস এর এই ডিভাইস গুলো নাই। কাজে আমি মনে করি যে এটা কোনো অসুবিধা হবে না। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, এনগেজমেন্ট করতে হবে, টিকা দেওয়ার জন্য তাদের
তাদের এগিয়ে আসতে হবে। আমাদেরই একটা দায়িত্ব কমিউনিকেশন, শুধু আমাদের না, সবারই দায়িত্ব এটা, যে এই টিকাগুলা নিরাপদ, কার্যকরী এবং গুণগত মান দিয়ে ঠিক আছে। আর যেটা বললেন যে সেটা হচ্ছে যে একটা টিকা দেওয়ার পর, আমি আগে প্রথমেই বলছি যে কোনো টিকায় 100% নিরাপদ না। কিছু না কিছু তো সাইড ইফেক্ট হতে পারে। তার জন্য টিকা দেওয়ার পর ০.৫ ঘন্টা পর্যন্ত আমরা তাকে অবজার্ভ করব এবং প্রথম পর্যায়ে এটা ৭ দিন পর্যন্ত আমরা তাদের মনিটর করা হবে। দেখা হবে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। যদি হয়ে যায় তার তো ব্যবস্থা আছে। তার তো চিকিৎসা ব্যবস্থা আছে এবং তাকে সেই ব্যবস্থা করা হবে। তবে আশার আলো এই, এ পর্যন্ত এই অক্সফোর্ড যেটা আমরা দিব, এই যে ৩০ থেকে যেটা অ্যাপ্রুভাল হয়েছে ৩০শে ডিসেম্বর ব্রিটেনে, তারপর তো ভারতে যেটা হলো ৪ তারিখে, ৪ঠা জানুয়ারিতে। এ পর্যন্ত যেসব দেওয়া হয়েছে আজ পর্যন্ত কোনো মৃত্যু হয়নি, কোনো তাদের জিনগত কোনো বৈশিষ্ট্যের কোনো পরিবর্তনও হয়নি বা কোনো রকম অসুবিধা হয়নি। কাজেই এটা সেফলি এটা দেওয়া যাবে এবং নেওয়া যাবে। মানে সামান্য যে সমস্যা দেখা দিতে পারে সেটা কি ধরনের? সেটা কি বুঝবো আমরা? লক্ষণটা কিরকম? লক্ষণ মনে ধরেন একটা টিকা দেওয়ার পর হয়তো তার জ্বর আসলো, টেম্পারেচার বা গায়ে ব্যথা বা শরীরে একটা লাল, লাল দাগ হলো বা কিছুটা শ্বাসকষ্ট যদি হয়, হ্যাঁ? এই ধরনের কোনো অসুবিধা যদি হয় বা হয়তো হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে অ্যা অজ্ঞান হয়ে গেল। এরকম একটা ভয়ে, এরকমও আমরা পাইছি আরকি টিকা দেওয়ার পর হঠাৎ করে যেটা হাইপোটোনিক হাইপোটেনাইক শক চলে গেল। মানে ছোটখাটো কিছু হতে পারে। যদি না বড় রকমের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, যেমন যেটা বললাম যে অ্যানাফাইলেটিক শক বলে, যে ব্লাড প্রেশার কমে গেল বা অজ্ঞান হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ডোজ দিব না এবং সেটা হয়েও গেলে রেয়ার হতে পারে এবং না হওয়ার সম্ভাবনাটাই সবচাইতে বেশি। সেই ক্ষেত্রে সবসময় আমাদের এমার্জেন্সি বা মেডিকেল কিট, জরুরি ব্যবস্থা থাকবেই। সবসময় পর্যক্ষণে 24 আওয়ার্স তাকে মনিটর করা হবে। যে জি। কোনো রকম অসুবিধা হচ্ছে না। কাজেই এখানে ভয়ের কোনো কারণ নাই বা চিন্তার কোনো কারণ নেই। যে মুস্তাক হোসেনের কাছে আমি এই বিষয়টা আরেকটু পরিষ্কার হতে চাবো। মুস্তাক হোসেন, সেই লক্ষণগুলো কেমন দেখা দিতে পারে? আর সেটা যদি দেখাই দেয় বা কারো বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়, সেক্ষেত্রে তার চিকিৎসার ব্যবস্থাটা কি হবে বা তার ব্যাপারে টেক কেয়ার করবে কে? হ্যাঁ, টিকাদানে যে কারো কারো শারীরিক অসুস্থতা হতে পারে, এই বিষয়টি কিন্তু আমাদের বাংলাদেশে প্রতি বছর যে শিশুদের এবং গর্ভবতী নারীদের নিয়মিত টিকা দেওয়া হয়, সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের ইপিআই কর্মসূচি যারা চালাচ্ছেন এবং মাঠ পর্যায়ের কর্মীরা তারা জানেন। এখানে এজন্যই যেহেতু এটা নতুন টিকা এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন থাকাটা আমি ইতিবাচকই মনে করি। প্রশ্নগুলো সমাধান হয়ে যাওয়ার পরে তার যে বিশ্বাসটা দৃঢ় হবে, সেটি আরো অনেককে উদ্বুদ্ধ করবে। এই যে এই শারীরিক সুস্থতা অসুস্থতা নিয়ে নানা রকম প্রশ্ন থাকার কারণেই প্রথম পর্যায়ে টিকা বেশিরভাগ ক্ষেত্রেই হাসপাতালগুলোতে দেওয়া হবে। উপজেলা হাসপাতাল পর্যন্ত যেখানে স্বাস্থ্য কেন্দ্র, সেখানে দেওয়া হবে। সাধারণত বাচ্চাদের টিকা যখন ইপিআই করে তারা অনেক সময় পাড়া মহল্লায় গিয়ে একটি বাড়িতে টিকাদান কেন্দ্র করে। সেই বাড়ির যে বৈঠকখানা সেখানে তারা করে এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি মিলে একটি টিকা কেন্দ্র থাকে। কিন্তু এবারে প্রথমেই সেটি করা হবে না। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত করা হবে এই কারণে, আসলে মানুষ কতজন অসুস্থ হয় এবং তাদের যে চিকিৎসার ব্যবস্থা উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা হাসপাতাল, সকল পর্যায়ে সরকারি বেসরকারি হাসপাতাল যেখানে টিকা কেন্দ্র হবে সেখানে আছে, এই বিশ্বাসটি মানুষের কাছে হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্য। যদিও আমার মনে হয় যে সমস্ত পরিবারে শিশু আছে যারা এই কিছুদিন আগে হামের টিকা নিয়েছেন তারা বিষয়টি ভালো করেই জানেন। সেরকম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবেন প্রত্যেকটা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যেখানে টিকাদান কেন্দ্র থাকবে, বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র বা ডায়াগনস্টিক সেন্টারে যেখানে টিকাদান কেন্দ্র থাকবে, আর হটলাইন নাম্বার থাকবে একাধিক। এখানে একাধিক হটলাইন নাম্বার, যারা এই করোনাকালে হটলাইন সেবা পেয়েছেন সেটিকে আরো গতিশীল করা হচ্ছে, কারণ অনেক বেসরকারি সংগঠন এখানে যুক্ত হচ্ছে। সেই হটলাইনগুলো এই টিকাদানের যে বইটা, সেই বইয়ে থাকবে। তারা সেখানে দিন রাত 24 ঘন্টা যখনই ফোন করে তারা সেই পরামর্শ নিতে পারবেন এবং তারা ওই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে খুব গুরুতর অসুস্থ যদি হয়, তিনি যদি মনে করেন তার চিকিৎসা নেওয়া দরকার, তিনি সেই টিকাদান কেন্দ্র বা নিকটস্থ সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সেখানে ব্যক্তিরা দায়িত্বে থাকবেন, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক, সেখান থেকে তারা সেই ব্যবস্থা নিতে পারেন এবং টিকার যে ডাক্তার মুস্তাক হোসেন, এখন প্রতিক্রিয়ার পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা তো পুরোটাই হচ্ছে শহর কেন্দ্রিক সম্ভবত, মানে একেবারে গ্রাম পর্যায়ে দেশব্যাপী সেটা কতদিন সময় লাগতে পারে বা সেটার বিষয়ে কোনো নির্দেশনা? না, শহর কেন্দ্রিক মানে যে 27 এবং 28 তারিখে ঢাকা শহরে দেওয়া হবে। জি। এরপরে যে ধাপটা একবার সরাসরি উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত বিস্তৃত হয়, সম্ভবত ফেব্রুয়ারি 7 তারিখ থেকে সেটা শুরু হবে। হুম।
7 7 তারিখ তারিখ। থেকে একটা উপজেলা পর্যায় থেকে সেটা একই সঙ্গে দেয়া শুরু হবে। এবং সেটার অভিজ্ঞতা যদি আমরা দেখি মানুষের মধ্যে তাদের উদ্বেগ কেটে গেছে, তাহলে তার পরবর্তী পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকেও তার কয়েক সপ্তাহ পরে বা 1 সপ্তাহ পরে দেওয়া হতে পারে যদি আমরা ইতিবাচক ফলাফল দেখি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুশতাক হোসেন, একই সঙ্গে ডাক্তার তাজুল ইসলাম বারী, আপনাকেও ধন্যবাদ। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, আমার সময় শেষ হয়ে গেছে। আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই এই আলোচনা থেকে সাধারণ মানুষ ভীষণ রকম উপকৃত হবে। টিকা সম্পর্কে তাদের যে ধরনের মন্তব্য বা যে কোনো ধারণা ছিল সেটা নিশ্চয়ই আশা করি কিছুটা হলেও পরিবর্তন হবে। নিতে চাই আজকের মতো বিরতি, শেষ করতে চাই অনুষ্ঠান। কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন।